কক্সবাজার থেকে গেলাম মংডু। নীলা বলে একখানা ছোট স্টিমার চাটগাঁ থেকে কক্সবাজারে আসে। সেখানা প্রতি শুক্রবারে তখন মংডু পর্যন্ত যেত। শুটকি মাছ স্টিমারের খোলে বোঝাই না থাকলে এসব ছোট জাহাজের ডেকে যাওয়া অত্যন্ত আনন্দদায়ক। উপকূল আঁকড়ে জাহাজ চলে, সুতরাং একদিকে সবসময়ই সবুজ বন শ্রেণী, মেঘমালা, জেলেডিঙির সারি, কাঠের বাড়ি, বৌদ্ধ মন্দির, মাঝে মাঝে ছোট নদীর মুখ, কখনো রৌদ্র, কখনো মেঘের ছায়া, যেন মনে হয় সব মিলিয়ে সুন্দর একখানি ছবি। কিছু দূর গিয়ে খানিকটা ফাঁকা জায়গা, সেখানে কিসের কারখানা আছে, চর থেকে কলের চিমনির ধোঁয়া উঠছে দেখা যায়। স্টিমারের লোকে বলল করাতের কল। বনের কাঠ চিরে ওখান থেকে জাহাজে বিদেশে রওনা করা হয়। বিকেলে মংডুতে স্টিমার ভিড়ল। মংডু একেবারে ব্রহ্মদেশ। সেখানে পা দিয়েই মনে হলো বাংলাদেশ ছাড়িয়ে এসেছি। বর্মী মেয়েরা মোটা মোটা 1 হাত লম্বা চুরুট মুখে দিয়ে জল আনতে যাচ্ছে। টকটকে লাল রেশমি লুঙ্গি পরা যুবকেরা সাইকেলে চড়ে সতেজে চলাফেরা করছে। পথের ধারে এক এক জায়গায় ছোট ছোট চালাঘর, সেখানে পথিকদের জলপানের জন্যে 1 কলসি করে জল রাখা আছে। এখানে একটি ব্রহ্মদেশীয় পরিবারের সঙ্গে আমার আলাপ হয়ে যায় খুব অদ্ভুতভাবে। একদিন মংডুর পুরনো পোস্ট অফিসের পেছনের রাস্তা দিয়ে সমুদ্রের ধারে যাচ্ছি। একটি বৃদ্ধ চাট গেয়ে মুসলমান মাল্লা আমায় বলল, বাবু, আমায় মেহেরবানি করে একটা কাজ করে দেবেন, একখানা দরখাস্ত লিখে দেবেন ইংরেজিতে। তারপর আমাকে সে একটা টিনের বাংলো ঘরে নিয়ে গেল। বাংলোর ভেতরটাতে কারা আছে তখন জানতাম না। বাইরের এক সারি ছোট ঘরে অনেকগুলি জাহাজি মাল্লা বাসা করে আছে বলে মনে হলো। আমার হাতে তখন পয়সার সচ্ছলতা নেই। দরখাস্ত লিখতে ওরা 8 আনা পারিশ্রমিক দিল। আমি তা নিয়েছিলাম। দরখাস্ত লিখে চলে আসছি। এমন সময়ে সেই বৃদ্ধ মাল্লাটি বলল, বাবু, ওই বর্মী সাহেব আপনাকে ডাকছে, ভেতরের ঘরে থাকে ওরা। আমি অবাক হয়ে গেলাম। অপরিচিত স্থানে যেতে মন সরল না। কি জানি কার মনে কি আছে। কিছুক্ষণ পরে একটি বৃদ্ধ বর্মী ভদ্রলোক আমায় হাসি মুখে বাঁকা চাটগাঁয়ের বুলিতে বললেন, আসুন বাবু, আপনাকে একটু দরকার আছে। যে ঘরে তিনি আমাকে নিয়ে গেলেন সে ঘরে 3-4টি সুবেশা তরুণী বসেছিলেন। সকলেই দেখতে বেশ সুশ্রী। প্রত্যেকের সামনে একটা ছোট বাটি, তাতে সাদা মতো কি গুঁড়ো। একটু ঢুকেই চোখে পড়ল। ভদ্রতা বিরুদ্ধ হয় বলে আমি আর ওদের দিকে চাইনি। ভদ্রলোক আমায় বাংলায় বললেন, একটু চা খাবেন? আমার বিস্ময়ের ভাব তখনও কাটেনি। আমি কোনো উত্তর দেবার আগেই মেয়েরা ঘর থেকে বার হয়ে গেলেন। বৃদ্ধ বললেন, আপনাকে ডেকেছি কেন বলি। আমি কাঠের ব্যবসা করি। বাজারে আমার কাঠের আড়ত আছে। একজন বাঙালি বাবু আমার আড়তে ইংরেজি চিঠিপত্র লিখত, আর আমার মেয়ে 3টিকে ইংরেজি পড়াতো। সে চলে গিয়েছে আজ 2 মাস। আর আসে না, চিঠি লিখলে জবাব দেয় না। অথচ আমার জরুরি চিঠি 2-3 খানার উত্তর না দিলেই নয়। আপনি মোবারক খালাসির দরখাস্ত লিখছিলেন শুনে আপনাকে ডাকলাম। যদি দয়া করে লিখে দেন, আপনার উপযুক্ত পারিশ্রমিক যা হয় আমি দেব। আমি আনন্দের সঙ্গে রাজি হলাম। আমি যে কদিন এখানে থাকব তিনি আমায় দিয়ে তাঁর চিঠিপত্র লিখিয়ে নিতে পারেন। যা ইচ্ছে হয় দেবেন, সে বিষয়ে আমার কিছু বক্তব্য নেই। একটু পরে ওর মেয়েরা চা নিয়ে এলেন। ভদ্রলোক আমার সঙ্গে মেয়েদের আলাপ করিয়ে দিলেন। সকলেই বাংলা বলতে পারেন বটে, কিন্তু তাদের বাংলা বোঝা আমার পক্ষে বড় কষ্টকর হয়ে উঠেছিল প্রতিবার। কথাটা তাদের বিনীতভাবে বুঝিয়ে বললাম, আমার বাড়ি কলকাতায়, চট্টগ্রামের ভাষা ভালো বুঝি না। তার উপরে বিকৃত চট্টগ্রামের বুলি তো আমার পক্ষে একেবারেই দুর্বোধ্য। ইংরেজিতে যদি বলেন তবে আমার সুবিধে হয়। বৃদ্ধ ভদ্রলোককে কথাগুলি বললাম বটে, কিন্তু মেয়েদের উদ্দেশ্য করে। মেয়েরা আমার বাংলা বোঝেন না। তাদের বাবা বর্মিজ ভাষায় বুঝিয়ে দিলেন আমার বক্তব্য। আমি বাটিতে সাদা গুঁড়ো দেখিয়ে বললাম, ওটা কি কোনো খাবার জিনিস? মেয়েরা ভদ্রতার খাতিরে অতি কষ্টে হাসি চেপে গেলেন। বুঝলাম তাদের পরস্পরের মধ্যে কৌতুকপূর্ণ দৃষ্টি বিনিময় হলো। বড় মেয়েটি বললেন, ওটা তানাথা, চন্দন কাঠের পাউডার, মুখে মাখে। গম্ভীরভাবে বললাম, ও। মেয়েটি আমায় বললেন, তারা ইংরেজি কথা বলতে পারেন না। বাঙালি বাবুরা ইংরেজিবিদদের জাহাজ। এমন একটি ইংরেজিতে সুপণ্ডিত ব্যক্তির সামনে তারা তাদের বাজে ইংরেজির নমুনা বার করতে পারবেন না, ভারী লজ্জা করবে। ওদের বাবা বললেন, আপনি এখানে কদিন থাকবেন? দিন 15 বোধহয় আছি। দয়া করে রোজ সন্ধ্যাবেলা আমার এখানে আসুন না কেন। এখানে চা খাবেন আর আমার মেয়েদের সঙ্গে ইংরেজিতে কথাবার্তা কইবেন।
ওদের শেখা হয়ে যাবে। আপনাকে দিয়ে আমার আড়তের চিঠিপত্রও তাহলে লিখিয়ে নেব। 1 টাকা করে পাবেন এজন্যে, কি বলেন? আমি আসতে রাজি হলাম। 1 টাকাই দেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে 2 ঘন্টার বেশি আমার পক্ষে থাকা সম্ভব হবে না, কারণ আমার নিজের অফিসের কাজও রাত্রে আমায় করতে হবে। একদিন খুব বৃষ্টি হলো। আমি সমুদ্রের ধারে বেড়াচ্ছি। এমন সময় দেখি চট্টগ্রামবাসী সুকবি ও সুলেখক সুরেন্দ্রনাথ ধর সেখানে আপন মনে এক জায়গায় চুপ করে বসে। সুরেনবাবু আমার বিশেষ বন্ধু। এবার চট্টগ্রামে যে কদিন ছিলাম, কর্ণফুলীর ধারে একসঙ্গে মাঝে মাঝে দুজনে বেড়াতাম। সুরেন্দ্র খামখেয়ালি ও ভবঘুরে ধরনের লোক। বললেন, চলো হে আমার সঙ্গে, কাল বন বেড়াতে যাই। আমারও খুব উৎসাহ। বললাম, বেশ চলুন। কোন দিকে যাবেন? আরাকান ইয়োমা রেঞ্জ, যেটা এখান থেকে দেখা যাচ্ছে, ওইদিকে নিবিড় টিকটক ফরেস্ট, চলো ওদিকে যাব। সুরেনবাবুর জীবনে পায়ে হেঁটে এরকম বেড়ানো অভ্যেস অনেক দিন থেকেই আছে জানি। তার কথায় তখনই সম্মতি দিলাম। বললাম, এখানে কবে এলেন? এখানে আমার এক বন্ধু আছেন ডাক্তার, তার ওখানে বেড়াতে এসেছিলাম। প্রায় 10 দিন আছি। শরীরটা ভালো ছিল না, এখন একটু সেরেছে। যদি বেরোতে হয় এইবার এই সপ্তাহের মধ্যেই। আমি সন্ধ্যাবেলা বর্মী ভদ্রলোকের বাড়ি গিয়ে বেড়াতে যাওয়ার কথা বলতে তিনি আমায় অনেক ভয় দেখালেন। আরাকান ইয়োমা পর্বত শ্রেণী বন্যজন্তু সংকুল, দুষ্প্রবেশ্য ও প্রায় জনহীন। তাছাড়া সামনে যে পর্বত দেখা যায় ওটা আসল রেঞ্জ নয়। ওর 30-32 মাইল পেছনে যে ধোঁয়ার মতো পাহাড় শ্রেণী দেখা যাচ্ছে, ওখানে তাদের ফরেস্ট ইজারা করা আছে। কার্যোপলক্ষে অনেকবার তিনি সেখানে গিয়েছেন। অত্যন্ত দুর্গম জায়গা। 2 জন মাত্র লোকের পক্ষে সেখানে যাওয়া নিতান্ত দুঃসাহসের কাজ ছাড়া আর কিছু নয়। ভদ্রলোকের নাম মোংপে। কাঠের ব্যবসা করে 2 পয়সা করেছেন, তা তার বাড়ির আসবাবপত্র দেখেই বোঝা যায়। মোংপে বললেন, আমার এই বড় মেয়েটি আমার সঙ্গে একবার সেখানে গিয়েছিল। আমি বিস্ময়ের সুরে বললাম, গাড়ি যায় নাকি সেখানে? কিসে গেলেন? হাতির পিঠে। কাঠ বয়ে আনবার জন্যে আমাদের হাতি আছে জঙ্গলে। আমার নিজের 6টা হাতি আছে। আপনাকে হাতির সুবিধে করে দিতে পারি, কিন্তু নদী পেরিয়ে সে সব হাতি এদিকে তো আসে না। চিঠি লিখে আনাতে গেলে 15 দিন দেরি হয়ে যাবে। মোংপের বড় মেয়েটি খুব বুদ্ধিমতী, লেখাপড়ায় আগ্রহ তারই বেশি। প্রকৃতির দৃশ্য বলে যে একটা জিনিস আছে, মংডু শহরের মধ্যে সেই একমাত্র বর্মী মেয়ে যে এ খবর রাখে। তার বাবা উঠে গেলে সে আমায় বলল, আপনি এখানে কতদিন থাকবেন? বেশি দিন না, 10-12 দিন যদি থাকি তো খুব বেশি। তবে আপনি আরাকান ইয়োমা দেখবার আশা ছাড়ুন। পায়ে হেঁটে যাবেন বলছেন, তাতে 1 মাসের মধ্যে ওখান থেকে ফিরতে পারবেন না। আমি আপনাকে আর একটা পথ বলে দিই। একটা রাস্তা আছে, দেবাং আর আরাকান ইয়োমার মাঝখান দিয়ে চীনদেশ পর্যন্ত গিয়েছে। এ পথে গভর্নমেন্টের ডাক যায় মংডু থেকে। আপনি মেল ভ্যানে সিংজু পর্যন্ত যান, সেখান থেকে হেঁটে যাবেন। আমি বন্দোবস্ত করে দিতে পারবো, কিন্তু 2 জন লোক নেবে না মেল ভ্যানে। আমি বললাম, তাহলে আমারও যাওয়া হবে না, কারণ বন্ধুকে ফেলে তো যেতে পারি না। মেয়েটি বড় ভালো। ওর এক মামা ডাক বিভাগে কাজ করেন, তাকে দিয়ে সে চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা মেল ভ্যানে নিতে রাজি হলো না 2 জনকে। সুরেনবাবুও পিছিয়ে গেলেন। তিনি 11 টাকা ভাড়া দিয়ে মেল ভ্যানে যেতে রাজি নন। হেঁটে যত দূর হয় যেতে পারেন। এর কিছুদিন পরে সুরেনবাবু মংডু থেকে চলে গেলেন এবং আমি একা মেল ভ্যানে সিংজু রওনা হলাম। মংডু ছাড়িয়ে প্রায় প্রথম 50-60 মাইল যেতে যেতে মনে হয় বাংলাদেশের নোয়াখালী বা ময়মনসিংহ জেলার ধান ক্ষেতের মধ্যে দিয়ে চলেছি। এমনকি আম কাঁঠালের বাগানও চোখে পড়ে। তারপর নিবিড় জঙ্গল, আরাকান ইয়োমা পর্বত শ্রেণীর বহু নিচু শাখা প্রশাখা পথের দুপাশে দেখা যেতে থাকে। ছোট বড় গ্রাম সর্বত্র। নিবিড় বন কোথাও নেই। মাঝে মাঝে ঝোপঝাড় ও সেগুন গাছের সাজানো বাগান। বৌদ্ধ মন্দির প্রত্যেক গ্রামেই আছে। আর আছে ছোটখাটো দোকান পসারওয়ালা বাজার। 2-3টি চা বাগানও পথে পড়ে। সিংজু পৌঁছে গেল প্রায় সন্ধ্যের সময়। ডাকগাড়ির চালক হিন্দুস্তানি, তার সঙ্গে ইতিমধ্যে খুব ভাব করে নিয়েছিলাম। রাত্রে তার তৈরি মোটা হাতে গড়া রুটি খেয়ে তার ঘরেই শুয়ে রইলাম। পরদিন সে বলল, চলুন বাবুজি, এখান থেকে মেল পিয়ন ডাক ব্যাগ নিয়ে জঙ্গলের পথে অনেক দূর যাবে। আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই, তার সঙ্গে যাবেন। সকাল 8টার সময় সিংজু থেকে বার হয়ে আকিয়াবগামী বড় রাস্তায় পড়লাম। এখান থেকে আরাকান ইয়োমা পর্বতের উচ্চ অংশ দৃষ্টিগোচর হয়।
এই পর্বতমালা সমুদ্র উপকূলের সঙ্গে সমান্তরালভাবে আকিয়াব থেকে প্রায় রেঙ্গুন পর্যন্ত বিস্তৃত। সিতাং এ অঞ্চলের একটি বড় নদী। এই নদীর শাখা প্রশাখা অনেকবার পার হতে হয়। আকিয়াব রোডের উপর অনেকগুলি সেতু আছে এই নদীর বিভিন্ন শাখার ওপরে। এদিকের অরণ্য প্রকৃতির রূপ সম্পূর্ণ ভিন্ন। এক এক গাছের গুঁড়ির গায়ে এত ধরনের পরগাছার জঙ্গল আর কোথাও কখনো দেখিনি। অনেক পরগাছে অদ্ভুত রঙিন ফুল ফুটে আছে, মাঝে মাঝে পার্বত্য ঝর্ণা, বড় বড় ট্রি ফার্ন। এ বনের চেহারা আমার কাছে সম্পূর্ণ অপরিচিত। এ ধরনের বন বাংলাদেশের কুত্রাপি দেখিনি, কিন্তু বহুদিন পরে আসাম অঞ্চলে বেড়াতে গিয়ে শিলং থেকে সিলেট যাওয়ার মোটর রোডের দুধারে, বিশেষ করে ডাউকি প্রভৃতি নিম্ন অঞ্চলে অবিকল অরণ্যের এই প্রকৃতি আমার চোখে পড়েছে। বাংলাদেশের পরিচিত কোনো আগাছা যেমন শেওড়া, ভাঁটা, কালকাসুন্দে প্রভৃতি এদিকে একেবারেই নেই। এদিকে উদ্ভিজ্জ সংস্থান সম্পূর্ণ স্বতন্ত্র। তাতেই বোধ হয় যা দেখি তাই যেন ছবির মতো মনে জাগায় অপূর্ব সৌন্দর্যের অনুভূতি। সর্বত্র অসংখ্য সবুজ বনটিয়ার ঝাঁক, বড় বড় বেতঝোপ, কাঁটা বনের নিবিড় জঙ্গল মাঝে মাঝে। এই পথে প্রথম রবারের বাগান দেখি। আগে রবারের বাগান বলে বুঝতে পারিনি। বড় বড় গাছ, অনেকটা কাঁঠাল পাতার মতো পাতা, গাছের গায়ে নম্বর মারা। কোনো কোনো বাগান কাঁটাতার দিয়ে ঘেরা, কোনো কোনো বাগান বেষ্টনী শূন্য ও অরক্ষিত অবস্থায় পড়ে আছে। শুনেছিলাম অনেক বাগান পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এক জায়গায় ডাক পেয়াদার থাকবার জন্যে বনের মধ্যে ছোট খড়ের ঘর। আমার সঙ্গে যে পেয়াদা এসেছিল সে এর বেশি আর যাবে না। রাত্রে আমরা সেই খড়ের ঘরে রইলাম। সকালে অন্য দিকের পিয়ন এসে এর কাছ থেকে ডাক ব্যাগ নিয়ে যাবে। এ পেয়াদা ওর ব্যাগ নিয়ে চলে আসবে সিংজুতে। আমরা যখন সে ঘরে পৌঁছলাম তখন সন্ধ্যা হয়ে এসেছে। ডাক পেয়াদার ঘরে যাপিত সেই রাত্রিটি আমার জীবনে মনে রাখবার মতো। দুধারে আরাকান ইয়মার উন্নতকায় শাখা প্রশাখা, সারা পর্বতসানু নিবিড় অরণ্যময়। অরণ্যের সান্ধ্য স্তব্ধতা ভঙ্গ করেছে পার্বত্য ঝর্ণার কুলকুল শব্দ। অন্ধকার বনের দিক থেকে কত কি পাখির ডাক আসছে। যদিও স্থানটির মাইল খানেকের মধ্যে খুব বড় একটা রাবারের বাগান, তবুও সন্ধ্যায় যেন মনে হচ্ছিল পৃথিবীর প্রান্ত সীমায় এসে পড়েছি দুজনে। জনমানুষ নেই বুঝি এর কোনো দিকে। বেশি রাত্রে ডাক পেয়াদা এসে পৌঁছল। নবাগত ডাক পেয়াদার নাম কাচিন। একটু একটু ইংরেজি জানে। লোকটির চেহারা এমন কর্কশ ও রুক্ষ যে পথে ঘাটে দেখলে ডাকাত বলে ভুল হবার কথা। তার সঙ্গে সারাদিন কাটাতে হবে বলে প্রথমটা ইতস্তত করেছিলাম। শেষ পর্যন্ত সকালবেলা তার সঙ্গেই নতুন পথে পা দিলাম। এবার পথ নিবিড় অরণ্যময়। আমরা ক্রমশ এক মহারণ্যে প্রবেশ করলাম। দুধার বড় বড় বনস্পতিতে সমাচ্ছন্ন। মানুষ নেই, জন নেই, গৃহ নেই, পল্লী মাঠ নেই, এতটুকু ফাঁকা স্থান নেই, কেবল নিবিড় জঙ্গল। মাঝখান দিয়ে আকিয়াব থেকে প্রমে যাবার রাস্তা এঁকে বেঁকে চলেছে। ছোট বড় নানান রকমের গাছ শাখায় শাখায় জড়াজড়ি করে যেন এ ওর গায়ে এলোমেলোভাবে পড়ে। বড় গাছগুলির মাথা যেন আকাশ ছুঁয়ে আছে। এক একটা গাছ প্রায় 150 ফুট উঁচু। বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। এমনটি কোথাও দেখেছি বলে মনে হলো না। প্রকৃতি এখানে যেন ভৈরবীর বেশে দর্শকের মনে ভীতি ও শ্রদ্ধার ভাব জাগিয়ে দেয়। সম্মুখে একটি নদী, পাহাড়ি নদী, বালুময় চড়া ক্ষীণ নদী স্রোত উপল রাশির উপর দিয়ে ঝিরঝির করে বইছে। নদীর এপারে ওপারে সুবিশাল অরণ্য, স্তরে স্তরে ক্রমোন্নত বৃক্ষশ্রেণী, বৃক্ষশ্রেণীর পেছনে সুদূর বিস্তৃত পর্বতশ্রেণী, তাও স্তরে স্তরে সাজানো। নদী হেঁটে পার হওয়া গেল, হাঁটু পর্যন্ত জল। তার তীক্ষ্ণ প্রস্তর খণ্ডে পা কেটে যেতে পারে বলে আমরা একটু সাবধানে জল পার হই। আবার ঢুকে পড়ি বনের মধ্যে। বেলা প্রায় 10টা, কিন্তু শাখা প্রশাখার এমন নিবিড় জড়াজড়ি মাথার ওপরে যে এত বেলাতেও সূর্যের আলো ঢোকেনি বনের পথে। এইবার প্রোম রোড পাহাড়ের উপরে উঠেছে। খুব বড় বড় ঘাস, হোগলা বা নল জাতীয়, তার মধ্যে দিয়ে পায়ে চলার পথের মতো সরু রাস্তা, মাঝে মাঝে আবার খুব চওড়া হয়ে এসেছে। আমার সঙ্গী ডাক পেয়াদা বলল, খুব সাবধানে চলো, এখানে বুনো হাতির খুব ভয়। ওরই মুখে শুনলাম এই বনের মধ্যে গভর্নমেন্টের হাতি খেদা আছে। বছরে অনেক হাতি নাগা পাহাড়ের লিদু উপত্যকা থেকে এখানে আসে, ব্রহ্ম ও আসাম সীমান্তের পাহাড় শ্রেণী ডিঙিয়ে। হাতির নাকি অগম্য স্থান নেই।
কোনো উঁচু পাহাড়ি তার পথ রোধ করতে পারে না। এখান থেকে 25-30 মাইল দূরে বনের মধ্যে পেট্রোলের খনি আছে, ওরই মুখে শুনলাম। আকিয়া প্রোম রোড থেকে তারা রাস্তা বের করে জঙ্গলের মধ্যে দিয়ে খনিতে নিয়ে যাবার চেষ্টা করছে। আমি ওকে বললাম, হাতির কথা তো শুনেছি, কিন্তু এ বনে বাঘ থাকা তো বিশেষ আশ্চর্যের ব্যাপার নয়, তুমি কি বলো? সে বলল, বাঘের ভয় এখন নয়, সন্ধ্যার পরে। তার আগে আমরা আশ্রয় পাব। হাতি দিনের আলো মানে না। বেলা 4টে বাজতে না বাজতে সে বনে সন্ধ্যা হয়ে এলো। দুপুর থেকে 4টের মধ্যে আমরা কিন্তু খুব বেশি পথ অতিক্রম করিনি, বড়জোর 8 মাইল। সকাল থেকে এ পর্যন্ত 15 মাইলের বেশি আসিনি। খুব সতর্ক হয়ে চলতে হবে বলে বনের মধ্যে পথ মোটে এগোই না। 5টার সময় রীতিমতো অন্ধকার নামলো। আমাদের খড়ের ঘর এখনো কত দূরে তার ঠিকানা নেই, অথচ ঘণ্টাখানেক আগে থেকে আমার সঙ্গী বলছে সামনেই ঘর। এ পথে ডাক পেয়াদা সশস্ত্র চলে বলে কতকটা রক্ষে। আমার সঙ্গী দেখতে বেঁটেখাটো লোকটি, কিন্তু তার দেহ যেন ইস্পাতে তৈরি, যেমন নির্ভীক তেমনি আমোদে। ভাঙা ভাঙা ইংরেজিতে কত রকমের হাসির গল্প করতে করতে আসছে সারা পথ। বনের মধ্যে যখন পথ আর দেখা যায় না, তখন আশ্রয় মিলল নিবিড় বন পর্বতের মধ্যে খড়ের ঘর। এত বড় নির্জন বনের মধ্যে আমরা মোটে 2টি প্রাণী। রাত্রে রান্না হলো শুধু ভাত, অন্য কোনো উপকরণ নেই, নুন পর্যন্ত না। এদেশের লোকের দেখলুম নুন না হলেও চলে। এর আগেও অনেকবার দেখেছি নুনকে এরা রন্ধনের একটা অত্যাবশ্যক উপকরণ বলে আদৌ মনে করে না। সমস্ত দিন পথ হাঁটার পর শুধু ভাতই অমৃতের মতো লাগলো আমাদের মুখে। বিছানায় শুয়ে পড়বার আগে আমি একবার বাইরে গিয়ে অরণ্যানীর নৈস্বরূপ দেখতে চাইলাম। ডাক পেয়াদা আমাকে বাইরে যেতে বারণ করলো। তারপর সে একটা গল্প বলল। মান্দালে থেকে 50-60 মাইল দূরে কোথায় গভর্নমেন্টের রিজার্ভ ফরেস্ট আছে। সেখানে একজন নতুন ফরেস্ট রেঞ্জার এসে একবার ডাক বাংলোয় উঠল। ডাক বাংলোটির চারিধারে নিবিড় বন। সঙ্গের কুলিরা বলে দিল, সন্ধ্যা হলেই সাহেব যেন আর বাইরে থাকে না। ডাক বাংলোর দরজা জানালা ভালো করে বন্ধ করে দেয়, আর বেশ ভালো করে রোদ উঠবার আগে যেন দরজা খুলে বারান্দাতে না আসে। রেঞ্জার ছিল মাদ্রাজি মুসলমান, খুব সাহসী, 30-এর মধ্যে বয়স। সন্ধ্যা হবার একটু আগেই সে দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে ঢুকলো। কিছুক্ষণ পরেই তার মনে পড়ল তামাক খাওয়ার পাইপটা বারান্দায় টেবিলে ফেলে রেখে এসেছে। তখনও ভালো করে অন্ধকার হয়নি। সাহেবের সঙ্গে যে আর্দালি ছিল সেও এসব অঞ্চলে নতুন লোক। আর্দালি ভাবল চট করে দরজা খুলে পাইপটা নিয়ে আসবে। বাইরে গেল, কিন্তু সে ফিরল না। তার দেরি হতে দেখে সাহেব বারান্দায় গিয়ে কোনো দিকে আর্দালির চিহ্ন দেখতে পেলেন না। বাংলোর বাইরে কিছু দূরে কুলিদের থাকবার ঘরে 8-10 জন কুলি ছিল। সাহেবের চিৎকারে তারা মশাল জ্বালিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে জড়ো হলো। বারান্দার ও প্রান্তে দেখা গেল বাঘের পায়ের থাবার দাগ। পরদিন দূর বনের মধ্যে হতভাগ্য আর্দালির দেহাবশেষ পাওয়া যায়। এই ধরনের গল্প কিন্তু আমি এর আগে সুন্দরবন সম্বন্ধে শুনেছিলাম, সুতরাং এই গল্পে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। তবে বনের মধ্যে খড়ের ঘরের কোণে শুয়ে মন্দ লাগে না শুনতে এ ধরনের কাহিনী। আমি ওকে বললাম, তুমি ইংরেজি শিখলে কোথায়? ডাক পেয়াদা বলল, প্রোমের মিশনারি স্কুলে। তোমার বাড়িতে কে কে আছে? কেউ নেই। আজ 10 বছর হলো মা মারা গিয়েছেন। তারপর বাড়িও নেই। ডাক পেয়াদার কাজ করি, সিংজুতে বাসা নিয়ে থাকি। লোকটাকে বেশ ভালো লাগলো। অনেক রাত পর্যন্ত জেগে ওর সঙ্গে গল্প করলাম। ওর ইচ্ছে বিয়ে করে, কিন্তু সামান্য মাইনে পায় বলে সাহসে কুলোয় না। আমি বললাম, কেন? তোমাদের দেশে তো তোমার চেয়ে অনেক কম মাইনে পেয়েও লোকে বিয়ে করছে। মংডুতে তো সামান্য ফ্রিওয়ালাকে সস্ত্রীক জিনিস ফ্রি করতে দেখেছি। বাবু, ওরা পড়ালেখা জানে না, তাই অমনি করে। আমি ইংরেজি স্কুলে 3-4 বছর পড়ে তো আর ওদের মতো ব্যবহার করতে পারিনি। আরও জিজ্ঞেস করে জানলাম, ওখানকার একটি মেয়ের সঙ্গে তার খুব ভাব। মেয়েটি সিংজুতে চুরুটের কারখানায় কাজ করে, সপ্তাহে 2 টাকা করে মাইনে পাই। আমি বললাম, সে কি বলে? সে বলে বিয়ে করো। আমি সাহস পাইনি, কিন্তু কোথায় রাখবো, কি খেতে দেব, এই তো সামান্য মাইনে। তার বাপ মা নেই, কেউ নেই, আমারই মতো অবস্থা। ডাক পেয়াদা আসলে বড় প্রেমিক। যেমন তার প্রণয়িনীর কথা উঠল, সে আর অন্য কথা বলে না প্রণয়িনীর কথা ছাড়া। মেয়েটি নাকি বড় ভালো, তাকে খুব ভালোবাসে। চুরুটের কারখানায় কাজ করে যা পায় নিজের খাওয়া পড়া বাদে সব জমিয়ে রাখে ওদের ভবিষ্যৎ সংসারের জন্য। একটি পয়সা বাজে খরচ করে না।
অত বড় বনের মধ্যে কিন্তু রাত্রে কোনো রকম শব্দ শুনলাম না বন্য জন্তুদের। একটি শেয়াল পর্যন্ত ডাকলো না। খানিক রাত্রে দুজনেই ঘুমিয়ে পড়লাম। সকালে এদিকে ডাক পেয়াদা এলো। ঠিক করাই ছিল যে আমি তার সঙ্গে মংকেট পর্যন্ত 19 মাইল পথ হেঁটে যাব। কিন্তু আমার সঙ্গী ডাক পেয়াদা কথায় কথায় রাত্রেই আমায় বলেছিল যে পাহাড় জঙ্গলের পথ এখানে শেষ হয়ে গেল, এরপর আর বেশি জঙ্গল নেই, কেবল পড়বে রবারের বাগান আর ধান ক্ষেত। আবার জঙ্গল আছে মান্দালে ছাড়িয়ে গোয়েটেক সেতু পার হয়ে উত্তর পূর্ব ব্রহ্ম সীমান্তে। সেদিকের বন অত্যন্ত নিবিড়, সে পথ অনেক বেশি দুর্গম। আমি ডাক পেয়াদাকে বললাম, এই নতুন লোকটিকে জিজ্ঞেস করো তো কতদূর আর জঙ্গল পড়বে, ততদূর ওর সঙ্গে যাব। নবাগত ডাক পেয়াদা খাস বর্মিজ ছাড়া অন্য কোনো ভাষা জানে না, তার সঙ্গে কথা বলা সম্ভব নয় আমার পূর্ব সাথী বলল, বাবু ও বলছে 7 মাইল পর্যন্ত এই রকম জঙ্গল আর পাহাড়, তারপরে আবার বর্মা রবার কোম্পানির বড় একটা বাগান পড়বে 2-3 মাইল, তারপরে ধানের ক্ষেত আর বস্তি। এই 7 মাইল আমি ওর সঙ্গে গেলাম। প্রভাতের সূর্যালোক বনের ডালে ডালে বাঁকাভাবে পড়েছে, কারণ পাহাড়ের পূর্ব দিকের অংশটা খুব নিচু। অনেক রকমের বন্য পুষ্পের মধ্যে সাদা সাদা কি এক ধরনের ফুল ছোট বড় সব গাছের মাথা ছেয়ে রেখেছে। কোনো লতার ফুল হবে, কিন্তু লতা আমার চোখে পড়ল না। খুব ঘন সুগন্ধ সে ফুলের। যে যে গাছের মাথায় সে ফুলের মেলা, তার তলা দিয়ে যাবার সময় উগ্র সুবাসে মাথার মধ্যে যেন ঝিমঝিম করে। আমি ইচ্ছে করে খানিকটা দাঁড়িয়ে থেকে দেখেছি, মনে হয় যেন শরীর টলছে। একটি জায়গায় সৌন্দর্যের ছবি মনে গভীর দাগ কেটে রেখে গিয়েছে। পথের ধারে একটি পাহাড়ি নদী, মাথার ওপর সেখানে আকাশ দেখা যায় না। বড় বড় বনস্পতিদের শাখা প্রশাখার মেলা, মোটা লতা ঝুলে জলের উপর পর্যন্ত পৌঁছেছে। বাঁদিকের বন এত ঘন যে কালো মতো দেখাচ্ছে। ডান দিকে জলের ওপরে শিলাখণ্ডের অগ্রভাগ জেগে আছে। রাস্তাটা ওপার থেকে এসেছে টেরচাভাবে। বনের মধ্যে ঘুরে ফিরে নদীর ধারে এসে যেন হঠাৎ খানিকটা ঢালু হয়ে নেমে নদীগর্ভে ঢুকেছে। সেই দিকটা এপার থেকে দেখাচ্ছে যেন চীনা চিত্রকরের হাতে আঁকা ছবির মতন। একটা শিলাখণ্ডের ওপর বসে সেই দৃশ্য কতক্ষণ উপভোগ করলাম এক মনে। আমার সঙ্গী ডাক পেয়াদা এখানে জলে স্নান করতে নামলো। নদী চওড়া হবে হাত 20 কি 22, হেঁটে পার হতে হয় অবশ্যই। হাঁটু জলের বেশি নেই কোথাও। আমরা যখন বসে তখন ওপার থেকে 5-6 জন লোক একজন সম্ভ্রান্ত ব্রহ্মদেশীয় মহিলাকে সিডান চেয়ারে বসিয়ে নিয়ে এসে জলে নামলো। আমার সঙ্গী ডাক পেয়াদা সিডান চেয়ার কখনো দেখেনি, হাঁ করে চেয়ে রইল। শুনলাম এদেশে এ জিনিসের প্রচলন নেই। রবার বাগানওয়ালা ধনী লোকেরা চীন ও মালয় উপদ্বীপ থেকে এর আমদানি করেছে। মহিলাটি যখন জল পার হলেন চেয়ারে বসে, তখন লক্ষ্য করলাম সাধারণ বর্মিজ মেয়ের তুলনায় তিনি অনেক বেশি সুন্দরী। এমনকি আমার মনে হলো গায়ের রং বর্মিজদের মতো নয়, গোলাপি আভা ধবধবে সাদার ওপর। আমার সঙ্গী জলে নেমে স্নান করছিল, সে তাড়াতাড়ি জল থেকে উঠে পড়ল। এধারে এসে সিডান চেয়ারের বাহকেরা চেয়ার নামিয়ে কিছুক্ষণ বিশ্রাম করল। মহিলাটি এবার কৌতূহলপূর্ণ দৃষ্টিতে আমার দিকে চাইলেন। আমিও চেয়ে দেখলাম, বেশ সুন্দর মুখশ্রী। পরে সিংজুতে জিজ্ঞেস করে আমি জেনেছিলাম তিনি বর্মিজ নন, সান দেশীয় মেয়ে। সান মহিলারা সাধারণত ব্রহ্মদেশীয় মেয়েদের চেয়ে দেখতে অনেক সুন্দরী। মহিলাটি জনৈক ইউরোপীয় রাবার বাগানের মালিকের বিবাহিতা পত্নী, অনেক টাকার মালিক ওর স্বামী। ওরা প্রায় আধ ঘন্টা খেয়াঘাটে বসে রইলেন। আমার সঙ্গী ডাক পেয়াদা আরও দূরে গাছপালার আড়ালে গিয়ে স্নান সেরে এলো। সেই দিনই ওখান থেকে সিংজুর দিকে ফিরলাম। আবার সেই বনানী, আগের দিনের সেই খড়ের ঘরে রাত্রি যাপন। মংডুতে ফিরে মিস্টার মৌপের সঙ্গে দেখা করতে গেলাম সন্ধ্যাবেলা। ওরা সকলেই খুব খুশি হলো আমায় দেখে। মেয়ে দুটি রোজ বর্মিজ গান গাইতেন। বড় মেয়েটির গলা বেশ সুরেলা বলে মনে হলো আমার কাছে, যদিও গানের অর্থ এক বর্ণও বুঝতাম না। এদিন ওরা দুজনেই অনেকগুলি গান গাইলেন, বনের অনেক গল্প শুনলেন। শেষে রাত্রে তাদের ওখানে খেতে বললেন। ব্রহ্মদেশীয় পরিবারে একটি জিনিস লক্ষ্য করেছি, যারা তাকে একবার বন্ধুভাবে পরিবারের মধ্যে গ্রহণ করেছে তার সঙ্গে ওদের ব্যবহার নিঃসংকোচ ও উদার আত্মীয়তাতে ভরা। ব্রহ্মদেশীয় খাদ্য কখনো খায়নি। আমার ভয় ছিল হয়তো এমন সব খাবার জিনিস টেবিলে আসবে যা মুখে তোলা আমার পক্ষে শক্ত হয়ে উঠবে।
কিন্তু ওদের ব্যবহার এত সুন্দর, এমন কোনো আহার্য তারা আমার সামনে স্থাপিত করলেন না যা আমার অপরিচিত। মিষ্টি পোলাও, মাংস, মাছ, মংডুর বাঙালি ময়রার দোকানের সন্দেশ ও রসগোল্লা। আমি বড় মেয়েটিকে বললাম, আপনাদের বাড়ির রান্না ভারী চমৎকার, বাংলাদেশের রান্নার মতোই ধরন্ত অবিকল। বড় মেয়ে মৌকেট হেসে বলল, এ যা খেলেন আমাদের দেশের খাবার কিন্তু এ নয়। হয়তো সে আপনি খেতে পারতেন না, তাই কেন খাওয়ালেন না? আপনার মুখে ভালো লাগতো না। আপনি শুটকি মাছ খেয়েছেন কখনো? খাইনি কখনো, তবে একবার খেয়ে না হয় দেখতাম। আর নাপ্পি, সেটা বাদ গেল কেন? নাপ্পি সব সময় বা সকল ভোজে খায় না, ও এক ধরনের চাটনি হিসেবেই খাওয়া হয়। নাপ্পি টেবিলে দিলে আপনি উঠে পালাতেন। বাঙালি রান্নাবান্না আপনারা জানেন? আমাদের রান্না একটাও নয়, বাঙালি বাবুর্চি দিয়ে সব রাঁধানো। আমরা পোলাওটা রাঁধতে পারি। মংডু বাংলাদেশের কাছে, অনেক বাঙালি এখানে থাকেন। আমাদের খাওয়া দাওয়া অনেকটা বাঙালি ধরনের হয়ে গিয়েছে। হাসি গল্পের মধ্যে দিয়ে খাওয়া শেষ হলো। পরদিন আমি ওদের একটি বাঙালি হোটেলে নিমন্ত্রণ করে খাওয়ালাম। ওদের সঙ্গে এত আলাপ হয়ে গিয়েছিল এ কদিনে যে 7 দিন পরে যখন মংডু ছেড়ে চলে আসি, তখন সত্যিই বড় কষ্ট হয়েছিল ওদের ছেড়ে আসতে। আসবার সময় মিস্টার মংপে মেয়ে দুটিকে নিয়ে জাহাজ ঘাটে আমায় বিদায় দিতে এলেন। মংকেট একটা সুদৃশ্য চন্দন কাঠের ছোট বাক্স ভর্তি সমুদ্রের কড়ি, ঝিনুক আমায় উপহার দিলেন। দুঃখের বিষয়, এই বাক্সটি সেইবারেই ঢাকা আসবার সময় ট্রেনে খোয়া যায়। মংডু থেকে চাটগা ফিরে আমার পূর্ব পরিচিত সেই ভদ্রলোকের বাড়িতে এসে উঠলাম। এই উপলক্ষে একটা কথা আমার এখনো মনে আছে। চট্টগ্রাম আমার কাছে তো বহুদূর বিদেশ, কিন্তু যখন ডবল মোরিংস জেটি থেকে ঘোড়ার গাড়ি করে ওদের বাড়ি যাচ্ছি, তখন মনে হলো যেন অনেক দিন পরে বাড়ি ফিরলাম। ওদের সেই বৈঠকখানার পাশেই মুলি বাঁশের চাঁচে ছাওয়া ছোট্ট ঘরখানি আমার কত প্রিয় পরিচিত হয়ে উঠেছিল, যেন আমার কতদিনের গৃহ সেটি। উঠানের বাতাবি লেবু গাছের ছায়া যেন কতকালের পরিচিত আশ্রয়। পথে পথে অনেক দিন বেরিয়ে এই ব্যাপারটি আমি লক্ষ্য করেছি। মন যেখানে এতটুকু আশ্রয় পায়, সেইখানেই তার আঁকড়ে ধরে থাকবার কেমন একটা আগ্রহ গড়ে ওঠে। সে আশ্রয় যখন চলে যায়, তখন মন আশ্রয়ান্তরে নিজেকে সরিয়ে নিয়ে যেতে পারে অত্যন্ত সহজে ও অবলীলাক্রমে। একটা ছবি আমার এই সম্পর্কে বহুদিন মনে ছিল। যখন চাটগা আসছি স্টিমারে, দূর থেকে দেখতে পেলাম কর্ণফুলীর মোহনার বাইরে সমুদ্রের মধ্যে একখানা বড় পালতোলা জাহাজ নোঙর করা আছে। নীল সমুদ্রের মধ্যে বহুদূর থেকে জাহাজখানা দেখাচ্ছে যেন একটি দ্বীপের মতো, যেন অকুল সমুদ্রের কূলে দুঃখ সুখ বিজড়িত একটি ক্ষুদ্র গৃহকোণ। তার সাদা ভাঁজ করা গোটানো পালগুলো, লম্বা লম্বা মাস্তুলগুলো আর মস্ত বড় কালো খোলটা আমার মনে বহুদিন স্থায়ী রেখাপাত করেছিল। চাটগাঁয়ে ওদের বাড়ি আসতে ওরা আমাকে সাগ্রহ অভ্যর্থনা করলো। মুলি বাঁশে ছাওয়া সেই ছোট ঘরটাতে আবার বিছানাও পেতে দিল। ছোট ছোট ছেলে মেয়েদের জন্যে মংডু থেকে বর্মিজ পুতুল ও খেলনা এনেছিলাম। তারা সেগুলো পেয়ে খুব খুশি। একদিন বাড়ির কর্তা বললেন, চলুন সীতাকুণ্ড যাবেন, আপনি তো চন্দ্রনাথ দেখেননি। অমনি চন্দ্রনাথও ঘুরে আসবেন। এ অঞ্চলে এসে চন্দ্রনাথ না দেখলে বাড়ি ফিরে লোককে বলবেন কি? পরদিন সকালের ট্রেনে দুজনে গিয়ে নামলাম সীতাকুণ্ডে। বরিশাল থেকে চট্টগ্রাম আসবার পথে একদিন এই চন্দ্রনাথ পাহাড়কে দূর থেকে দেখেছিলাম। তখন মনে ভেবেছিলাম চাটগাঁ পৌঁছেই আগে চন্দ্রনাথ দেখতে হবে। অন্য কাজে ব্যস্ত থাকায় তা আর হয়ে ওঠেনি কখনো। আজ দেরাং আর আরাকান ইয়োমা পর্বতশ্রেণী ও অরণ্যভূমি বেরিয়ে এসে চন্দ্রনাথ পর্বতকে নিতান্ত উইঢিবির মতো মনে হচ্ছে। 1000 কি 1700 ফুট উঁচু পাহাড় আবার কি একটা পাহাড় নাকি? কিন্তু এ ভুল আমার পরে ভেঙেছিল, সে কথা বলছি। সীতাকুণ্ড গ্রামের মধ্যে কর্তার পরিচিত এক পান্ডার বাড়ি গিয়ে দুজনে উঠলাম। আমার সঙ্গী এই অঞ্চলে একজন বিখ্যাত লোক ও জমিদার। সীতাকুণ্ড গ্রামে তার নিজের একখানা বাগান বাড়ি আছে, অপরিষ্কার হয়ে পড়ে আছে বলে সেখানে ওঠা হয়নি। এই পান্ডাটি এর আশ্রিত ও অনুগত ব্যক্তি, তাই এখানেই ওঠা হলো, তীর্থ করে পুণ্য অর্জন করবার জন্যে নয়। পান্ডা ঠাকুর অবশ্যই বাঙালি ব্রাহ্মণ। আমায় বলল, পাহাড়ে উঠবেন না, চলুন নিয়ে যাই। আমার সঙ্গী হেসে বললেন, তোমায় নিয়ে যেতে হবে না ঠাকুরমশাই, উনি নিজেই যেতে পারবেন। অনেক পাহাড় জঙ্গল ঘুরেছেন একা, তোমাদের চন্দ্রনাথ পাহাড়ে একা যেতে আটকাবে না ওর। পান্ডা ঠাকুরের প্রাপ্য তাহলে মারা যায়, সে তা ছাড়বে কেন?
আমাকে নিয়ে সে পাহাড়ে উঠল। চন্দ্রনাথের বৃক্ষলতার শোভা আমার মন মুগ্ধ করল উঠবার পথে, বিরূপাক্ষ মন্দির ছাড়িয়েই। অনেক বড়লোক পাহাড়ে উঠবার সিঁড়ি তৈরি করে দিয়েছে নিজেদের পরলোকগত আত্মীয়দের স্মৃতি রক্ষার জন্যে। মার্বেল পাথরের ফলকে তাদের নামধাম লেখা আছে। আমার তো খুব ভালো লাগছিল প্রত্যেকখানি মার্বেল পাথরের ফলক পড়তে। উঠবার সময় অনেক দেরি হয়ে গেল সেজন্যে। বিরূপাক্ষ মন্দির ছাড়িয়ে অনেক দূর উঠে একটা পাহাড়ি ঝর্ণা নেমে আসছে। সেখান থেকে পথ দুভাগে ভাগ হয়ে দুদিক দিয়ে উপরে উঠছে। এই পর্বতে উঠে হঠাৎ পেছন ফিরে চেয়ে দেখি নীল সমুদ্র ও সন্দ্বীপের অস্পষ্ট সবুজ তটরেখা। সেখানে বাঁধানো সিঁড়ির ওপরে বসে রইলাম খানিকক্ষণ। সামনের পার্বত্য ঝর্ণার কুলুকুলু ধ্বনি, বনঝোপের ছায়া, বনকুসুমের সুবাস ও দূরের নীল সমুদ্রের দৃশ্য যেন চোখের সামনে এক মায়ালোকের সৃষ্টি করেছে। উঠতে ইচ্ছে হয় না। পান্ডা বলল, বড় দেরি হয়ে যাবে বাবু, চলুন ওপরে। আবার দুজনে ওপরে উঠতে লাগলাম। নিবিড় মুলিবাসের বন, গাছপাতা ও লতাঝোপের বিচিত্র সমাবেশ। মাঝে মাঝে ঝর্ণা নেমে আসছে বড় বড় পাথরের পাশ কাটিয়ে। মাঝে মাঝে বনের ফাঁক দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। মাঝে মাঝে আড়াল পড়ছে বনঝোপের। চন্দ্রনাথে পাহাড়ের দৃশ্য এদিক দিয়ে অন্য অনেক পার্বত্য দৃশ্য থেকে সম্পূর্ণ পৃথক। অন্য সব জায়গায় পাহাড় আছে, কিন্তু হয়তো বনানী নেই। যদিও বন থাকে, তবে একঘেয়ে বন, একই গাছের, যাকে ইংরেজিতে বলে হোমোজেনাস ফরেস্ট, যেমন আছে সিংভূম, মানভূম, সারেন্ডা প্রভৃতি অঞ্চলে। সে বনের বৈচিত্র্য নেই। মনকে তত আনন্দ দেয় না, চোখকে তত তৃপ্তি দেয় না। আরাকান ইয়োমা পর্বতের বনভূমি যে প্রকৃতির, চন্দ্রনাথ পাহাড়ের বনও সেই একই প্রকৃতির। বিশেষ কোনো পার্থক্য নেই। কেবলমাত্র এইটুকু যে পূর্বোক্ত অরণ্যে বনস্পতি জাতীয় ফার্ন যথেষ্ট। চন্দ্রনাথের বনে ও জাতীয় ফার্ন আদৌ নেই। তাছাড়া এমন পাহাড়, বনানী ও সমুদ্রের একত্র সমাবেশ আর কোথাও দেখা যাবে না বাংলাদেশে। ভারতবর্ষেও দক্ষিণ ভারতের দক্ষিণ উপকূলের কয়েকটি স্থান ও মালাবার উপকূল ছাড়া আর কোথাও নেই। অনেকে ভাবেন চন্দ্রনাথ ছোট একটি পাহাড় হয়তো। আসলে চন্দ্রনাথ একটি পাহাড় নয়, পাহাড় শ্রেণী। দৈর্ঘ্যে 60 মাইলের কম নয়। পরস্পর সমান্তরালভাবে অবস্থিত এর 4টি থাক আছে। সামনেরগুলি যেমন উঁচু নয়, সকলের পেছনের থাকটির উচ্চতা গড়ে 1500 ফুট। চন্দ্রনাথ পাহাড় শ্রেণী আসলে পূর্ব হিমালয়ের একটি ক্ষুদ্র শাখা। যেমন আরাকান ইয়োমা বা সমগ্র উত্তর ব্রহ্ম, আসাম, পার্বত্য ত্রিপুরার ছোট বড় সকল শৈলশ্রেণী হিমালয়ের দক্ষিণ বা পূর্বমুখা শাখা প্রশাখার বিভিন্ন অংশ। সেই একই নাগধিরাজ হিমালয় বিভিন্ন নামে বিভিন্ন মূর্তিতে পরব্রহ্মের বহু অবতারের মতো এসব অঞ্চলে ছড়িয়ে আছে। এদিন পান্ডা ঠাকুরের তাড়ায় বেশিক্ষণ পাহাড়ের চূড়ায় বসা সম্ভব হলো না। সন্ধ্যা হয়ে যাবে এই বনে, সারা পথে একটা লোকও নেই। সেদিন নেমে এলাম বিকেলের দিকে। ওদের সুপুরি বাগানের মধ্যে ছোট্ট চাঁচের একটা টিনের বাড়ি। পথের ধারে পাটি পাতার গাছ আর বেতবন। পাটি পাতার গাছ থেকে শীতল পাটি বোনা হয়। এই অঞ্চলের সর্বত্র এ গাছ বনে জঙ্গলে দেখা যায়। ঘন সবুজ চওড়া পাতা, অনেকটা আমাদের দেশের বন চালতে গাছের মতো, ডালপালার আকৃতি। সেদিন সন্ধ্যায় সুপুরি বনের মধ্যে ছোট ঘরে একা চুপ করে বসে আছি। সামনে একটা মাটির প্রদীপ জ্বলছে। বাইরে তারাভরা আকাশ, দূরে চন্দ্রনাথ পাহাড় শ্রেণীর কৃষ্ণ সীমারেখা। কতবার দেখেছি এমন সব সময়ে যেন মাটির পৃথিবী আর জ্যোতির্লোকের গ্রহতারা এক হয়ে যায়। স্বপ্ন ভেঙে উঠে চাঁদের বাতির তলায় নিদ্রামগ্ন পৃথিবীর রূপ দেখে কতবার অবাক হয়ে গিয়েছি। খানিকটা চিনি না একে। কি বিরাট ইঙ্গিত সমগ্র ছায়াপথের, পত্রপল্লবের মর্মধ্বনির, শান্ত জ্যোৎস্নালোকের, ঝিল্লিমুখর নিশীথ রাত্রির। পথের ধারে শুধু ওদের ডাক, বহুদূর পথ বেপে। ঘর থেকে অন্যরকম শোনাবে, পথ থেকে অন্যরকম। তারপর যা বলছিলাম, ঘরের মধ্যে বসে আছি। এমন সময় একটি তরুণী বধূ ঘোমটা দিয়ে ঘরে ঢুকে আমার সামনে এক বাটি মুগের ডাল আর একটু কি গুড় রাখলেন। কোনো কথা বললেন না। আমি একটু আশ্চর্য না হয়ে পারলাম না। হেমন্তের শিশিরার্দ্র রাত্রে মুগের ডাল ভিজে কি রকম জলখাবার। ভাবলাম হয়তো এখানে এরকমই খায়, পরের বাড়ির অতিথি। আহার্য সম্বন্ধে নিজের মতামত এখানে চলবে না আমার। ডাল ভিজে কিছু খেয়ে যখন বাটিটা রেখে দিয়েছি,
তখন বধূটি এক বাটি গরম দুধ এনে সামনে রাখলেন। এবার আমার সন্দেহ হলো। আমি বললাম, এখন দুধ কেন মা? সন্ধ্যাবেলা আমি তো দুধ খাইনে। পান্ডা ঠাকুরের স্ত্রী চট্টগ্রামের কথ্য ভাষায় নিম্নস্বরে কি বললেন ভালো বুঝলাম না। যাই হোক, ভাবলাম দুধ খাওয়ানোর জন্যে যখন এত পীড়াপিড়ি, না হয় দুধটা খেয়েই নি। পুনরায় পান্ডা ঠাকুরের স্ত্রী দুটুকরো হর্তুকি নিয়ে এসে আমার সামনে রাখলেন। ব্যাপার কি, আমায় কি এরা সন্ন্যাসী ভেবেছে? সবাই খাচ্ছে পান, আমার বেলা হর্তুকি কিসের? রাত্রে আমার সাথীর খাবার ডাক পড়ল, আমায় কেউ ডাকলো না। আমি তো অবাক ব্যাপার, কিছু বুঝতে পারি নে। আমার সঙ্গী খেতে গেলেন, কারণ তিনি বেরিয়ে ফিরেছিলেন অনেক রাত্রে। ভাবলেন আমি বোধহয় খাওয়া দাওয়া সেরে বসে আছি। আমি কিছু না বলে চুপ করে রইলাম। খিদে পেয়েছে বেশ, এত লম্বা রাত না খেয়ে কাটাই বা কী করে? বড় মুশকিলে ফেলেছে এরা। অবশেষে শুয়ে পড়লাম রাত্রে। সকালে উঠে আমার সঙ্গীর চা এলো, আমাকে কেউ চা দিল না। বিরক্ত হয়ে ভাবলাম এরা বড় অভদ্র, এদের এখান থেকে চলে যাব। বড় লোক দেখে ওর খাতির করছে খুব, আর আমাকে কাল রাত্রে খেতে দিল না, সকালে একটু চা পর্যন্ত দিল না। আজই চলে যাব। আমার সঙ্গী বললেন, চলুন বেরিয়ে আসি। পান্ডা ঠাকুর ইতিমধ্যে একটা পুঁটুলি, খান্দুই, কুশাসন, একটা ঘটি হাতে এসে আমায় বললেন, চলুন যাই, এরপরে বেলা হয়ে যাবে। আমি অবাক হয়ে বলি, কোথায় যাব? শ্রাদ্ধের কাজগুলো সকাল সকাল সারি। কার শ্রাদ্ধ? আপনি মা বাপের শ্রাদ্ধ করবেন না? কে বলল আমি শ্রাদ্ধ করব? পান্ডা ঠাকুরের মুখ দেখে মনে হলো জীবনে তিনি কখনো এত বিস্মিত হননি। আমায় বললেন, সে কি? আপনি কাল রাত থেকে সংযম করে আছেন কেন তবে? আমার স্ত্রী বললেন, আমার এতক্ষণে সব পরিষ্কার হয়ে গেল। কাল রাত্রের গোটা ব্যাপারটার অর্থ এতক্ষণে বুঝলাম। আমি ওর স্ত্রীর কথা বুঝতে পারিনি, তা থেকেই সমস্ত ভুলটার উৎপত্তি। আমার সঙ্গী সমস্ত ব্যাপারটা শুনে তো হো হো করে হেসে উঠলেন। পান্ডা ঠাকুর মহা অপ্রতিভ। তিনি বাড়ির মধ্যে স্ত্রীকে গিয়ে তিরস্কার আরম্ভ করলেন। আমি তাকে শান্ত করে বাইরে নিয়ে এলাম। পান্ডা ঠাকুর আমার কাছে যথেষ্ট ত্রুটি স্বীকার করলেন। কাল রাত্রে না খেতে দিয়ে রেখে দিয়েছেন, সেজন্যে খুব লজ্জিত হলেন। সংযম করবেন আপনি, সে কথা ভেবেই আমার স্ত্রী দুধ আর মুগের ডাল ভিজে খেতে দিয়েছিলেন সন্ধ্যাবেলা। আমার সাথী আমাকে বললেন, আপনিই বা বললেন না কেন যে আপনি শ্রাদ্ধ করবেন না? আপনি তো দিব্যি শুধু দুধ খেয়ে বসে রইলেন। আমি বললাম, তা কি করে জানবো? আমি কি চাই মায়ের কথা কিছু বুঝলাম? বেশ বেশ, কথা না বোঝার দরুন আপনাকে উপোস করতে হলো সারা রাত। পান্ডা ঠাকুর বাঙালি ব্রাহ্মণ, বড় ভালো লোক, স্বামী স্ত্রী দুজনেই, আর বড় নিরীহ। এই ব্যাপারে দুজনে এত লজ্জিত ও অপ্রতিভ হয়ে গেলেন যে তারপরে যে দুদিন ওখানে ছিলাম, ওরা যেন নিতান্ত অপরাধীর মতো সংকুচিত হয়ে রইলেন আমার কাছে। একটু বেলা হলে আমি বললাম, আজ আমি একা বাড়বাকুণ্ড আর সহস্রমায়া যাব। পান্ডা ঠাকুর বললেন, দুদিকে, আজ একদিকে যান। সহস্রমারা কিন্তু একা যেতে পারবেন না। বাড়বাকুণ্ড যাওয়া সহজ, রাস্তা বলে দেব, চলে যাবেন। আবার বনের মধ্যে দিয়ে পথ। এবার সম্পূর্ণ একা চলেছি। লোক সঙ্গে থাকলে প্রকৃতিকে ঠিক চেনা যায় না, বোঝা যায় না। আরাকান ইয়োমার পথে দেখেছি, সঙ্গে লোক থাকলে এত বকবক করে যে মন কিছুতেই আত্মস্থ হতে পারে না। বাড়বাকুণ্ডের পথের দুধারে ঘন জঙ্গল, সমস্ত পথের পাশে কোথাও একটি লোকালয় নেই। মাঝে মাঝে বন্য পেয়ারা ও বন্য কদলীর বন, করবী ফুলের সমারোহে শৈলসজ্জিত। কোথাও বা একটি পাহাড়ি ঝর্ণা সংকীর্ণ পথের ওপর দিয়ে বয়ে চলেছে। আশেপাশে বনঝোপের শান্ত শ্যামল সৌন্দর্য। পথের ধারে দু জায়গায় পাহাড়ের ফাটল দিয়ে নীলবর্ণ অগ্নিশিখা বার হয়ে সমস্ত শৈলশ্রেণীর আগ্নেয় প্রকৃতি প্রমাণ করে দিচ্ছে। বাড়বাকুণ্ড পৌঁছতে প্রায় 3 ঘন্টা লেগে গেল। এর প্রধান কারণ আমি একটানা পথ হাঁটিনি। মাঝে মাঝে বনগাছের ছায়ায় শৈলাসনে বসে বিশ্রামের ছলে চারিপাশের অনুপম গিরিবন রাজির শোভা উপভোগ করছিলাম। এক এক জায়গায় শৈলসানুতে এত বন্য কদলীর বন, প্রথমটায় মনে হয় যেন কেউ কলার বাগান করে রেখেছে, কিন্তু জিজ্ঞাসা করে জানা গেল মানুষের বসতি নিকটে কোথাও নেই। ওগুলি পাহাড়ি বনকলার গাছ। পরে এই পাহাড়ি কলা খেয়ে দেখেছি, অনেকটা বাংলাদেশের দয়া কলার মতো বিচি সর্বস্ব, তেমন সুমিষ্টও নয়। বাড়বাকুণ্ড স্থানটি একটি উষ্ণ প্রস্রবণ। গরম জলের সঙ্গে সধুম অগ্নিশিখা বের হচ্ছে। জলে ও আগুনে ভীষণ গন্ধকের গন্ধ। পান্ডা ঠাকুরেরা
নিজেদের সুবিধার জন্য জায়গাটা বাঁধিয়ে রেখেছে। যাত্রীরা গিয়ে দাঁড়ালেই তারা নানা রকমের পয়সা আদায় করবার চেষ্টা করে। আমাকেও তারা ঘিরে দাঁড়ালো। আমি বললাম, আমি যাত্রী নই, পথিক, পুণ্য করতে আসিনি, দেখতে এসেছি। তারা ভয়ানক আশ্চর্য হয়ে গেল। এমন অদ্ভুত কথা যেন জীবনে কোনোদিন শোনেনি। বলল, কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। হিন্দু না খ্রিস্টান? হিন্দু। একটি অল্প বয়সী পান্ডা ঠাকুর আমায় এক পাশে ডেকে নিয়ে গিয়ে বলল, আমি সস্তায় আপনার কাজ করিয়ে দেব, 5 শিকে পয়সা দেবেন আমায়। আমি বড় গরিব, বাবা মারা গিয়েছেন আজ 2 বছর হলো, সংসার চালানো কঠিন হয়ে উঠেছে, আমায় যা দেবেন তাই নেব। ছেলেটির ওপর মমতা হলো। আমি বললাম, বেশ, তোমায় আমি 1 টাকা দেব, কিন্তু কোনো কাজকর্ম করার দরকার নেই আমার, তোমার প্রণামী স্বরূপ টাকাটা নাও। ও বলল, আমার বাড়ি, এবেলা খেয়ে যান, দুপুর ঘুরে গেল, না খেয়ে গেলে কষ্ট হবে। দরিদ্র পান্ডা ঠাকুরের ঘর বাড়ি দেখবার আগ্রহেই আমি তার সঙ্গে তার বাড়ি গেলাম। পাহাড়ের এক পাশে কয়েকটি ক্ষুদ্র মুলি বাঁশের ঘর, তারই একখানাতে সে আর তার বিধবা মা বাস করে। আমি যেতে ওর মা বার হয়ে এসে হাসি মুখে আমার জন্যে একখানা মোটা বুনুনির শীতল পাটি পেতে দিলেন। আমি তাকে প্রণাম করে 1 টাকা তার পায়ে রাখলাম। পান্ডা ঠাকুরের মায়ের খাঁটি দেহাতি চাটগাঁয়ে বুলি আমার পক্ষে ভীষণ দুর্বোধ্য হয়ে উঠল। তিনি বললেন, বাবা, তুমি কি চা পানি খাও? না মা, এত বেলায় আর চা খাবো না। আমাদের বাড়ি চা নেইও, যদি অসুবিধে হয় তবে দোকান থেকে আনিয়ে দিতাম। তোমরা কলকাতার লোক কিনা, চা না খেলে হয়তো কষ্ট হতে পারে, তাই বলছি। আমি তাকে আশ্বস্ত করে বললাম, চা খেয়ে আমি সীতাকুণ্ড থেকে রওনা হয়েছি সকালে, এখন না খেলে আমার কোনো কষ্ট হবে না। তারপর আহারের ব্যবস্থা। আমি নগদ 1 টাকা প্রণামী দিয়েছি বলে আমায় খাতির করতে তারা বিশেষ ব্যগ্র হয়ে পড়লেন। কিন্তু দরিদ্রের সংসারে অনেক চেষ্টাতেও কিছু জোগাড় করতে পারলেন না। কিছু পরে সে কথা বুঝলাম। খাবার এলো ভাত আর ডাল, এর সঙ্গে আর কোনো ভাজাভুজি পর্যন্ত নেই। আমি প্রথমে ভাবলাম ডাল দেবার পরে আরও কিছু দেবে, এদেশে তাই করে থাকে। ডালই এদেশে একটা পৃথক তরকারির মধ্যে গণ্য। বরিশাল থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত দেখেছি সর্বত্রই এই একই নিয়ম। প্রথমে বরিশালে যেদিন এক ভদ্রলোকের বাড়িতে খেতে বসেছি, শুধু দিয়ে গেল ভাত আর 1 বাটি ডাল। তখন আমি তো অবাক। অতিথিকে শুধু ডাল আর ভাত দেওয়ায় আমি প্রথমটা একটু আশ্চর্য না হয়ে পারিনি। কিন্তু তারপর শুধু ডাল দিয়ে ভাত খাবার পরে অন্যান্য অনেক ব্যঞ্জন একে একে আসতে শুরু করলো। এখানে অবশ্যই তা হলো না। ডালের পরে অন্য কোনো ব্যঞ্জন এসে পৌঁছালো না দেখে শুধু ডাল দিয়ে ভাত মেখেই ক্ষুণ্ণিবৃত্তি করতে হলো। সন্ধ্যার দিকে আবার বারবাকুণ্ড থেকে চন্দ্রনাথের পথে উঠলাম। আসবার সময় পান্ডা ঠাকুরের মা আমার নাম ঠিকানা লিখে নিলেন। পুনরায় আসতে বারবার অনুরোধ করলেন। দেখলাম তিনি এমন খুশি যেন খুব বড় একজন বড়লোক যজমান পেয়ে গিয়েছেন। এবার থেকে যেন তার সকল দুঃখ ঘুচবে। কষ্ট হলো ভেবে যে এই দরিদ্র পরিবার আমার কাছে যে আশা করেছেন, আমার দ্বারা তা কতটুকু পূর্ণ হবে। হায় রে মানুষের আশা!